হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। আজকে তোমরা আবারও জমজমাট এপিসোড শুনতে চলেছ। আজকের যে এপিসোডটা তোমরা শুনছো, এই এপিসোডে মোট আছে দুটি ঘটনা, এবং দুটি ঘটনাই একদম ভিন্ন স্বাদের। প্রথম ঘটনা শুনে তোমরা অনেক কিছু ফিল করবে, অনেক পুরনো কিছু কিছু ঘটনার কথা তোমাদের মনে পড়ে যাবে। তোমরা তোমাদের আশেপাশের জায়গার সাথে রিলেট করতে পারবে, অনেক কিছু আছে। দ্বিতীয়টাও একটা মারাত্মক ঘটনা, আশা করছি সেটাও তোমাদের দারুণ লাগবে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, তোমরা চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও, লাইক কমেন্ট করে দিয়ে আমাদের এই পরিবারে যুক্ত হয়ে যাও। চলো, আমরা আর দেরি করব না, এবার আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। হ্যালো অমিতদা, প্রথমেই তোমাকে এবং আমাদের ভৌতিক কথার সকল সদস্যদের আমার অবিরাম ভালোবাসা জানাই। আমি সুমন, পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত শরৎপল্লীতে আমার বাড়ি। আজ তোমাদের আমার এবং আমার বন্ধু শুভর সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা লিখতে চলেছি। আমি শুভ এবং আমার কিছু বন্ধুরা যখনই ভূতের গল্পের আসরে বসি, তখনই এই ঘটনার উল্লেখ বারবার আসে। আমরা এই ঘটনাটির নাম দিয়েছি অদৃশ্য ভূত। কেন অদৃশ্য ভূত নাম দিয়েছি তা তোমরা ঘটনাটি মন দিয়ে শুনলেই ঠিক বুঝতে পারবে। শুরুতেই তোমাদের ঘটনায় অবস্থিত জায়গাটি সম্বন্ধে জানিয়ে দিই। পূর্ব বর্ধমানে ডিভিসি সাইফোন নামে একটা জায়গা রয়েছে। ঘটনার সকল শ্রোতাদের মধ্যে যাদের পূর্ব বর্ধমানে বাড়ি, তারা এই জায়গাটি ভালোভাবেই চিনবে, আর যারা জানে না তারা গুগল বা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। পূর্ব বর্ধমানে এই জায়গাটি মানুষের পিকনিক করার আদর্শ জায়গা। একটা কাকড় বিশিষ্ট সরু রাস্তা প্রায় ৪-৫ কিলোমিটার সোজা গিয়ে হাইওয়েতে গিয়ে ঠেকেছে। রাস্তার শুরুতে রয়েছে ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন। তারপর কিছু দূর গেলে পরস্পর দুটি নদীর ওপর এবং নিচ থেকে বয়ে যাওয়া প্রকৃতির মনোরম দৃশ্য রয়েছে সাইফোনের। তারপর আরও ৩ কিলোমিটার গেলে রয়েছে আরও ছোট ছোট বাঁধ। রাস্তার দুই পাশে বড় বড় গাছ পুরো রাস্তাটিকে ছাওয়া প্রদান করেছে। রাস্তার বাম হাতে ডিভিসি ক্যানেলের জল বয়ে গেছে এবং ডান হাতে সবুজ ধান ক্ষেত। সারাক্ষণ পাখির কিচিরমিচির এবং জলের কলকল শব্দ শোনা যায়। একদম মন ফ্রেশ করার মতো একটা জায়গা। তবে এই জায়গাটি সম্পর্কে অনেক কুকথাও প্রচারিত। আগেকার প্রায় সকল মানুষের কাছেই শোনা যায় যে এখানে নাকি আগে মার্ডার করে ফেলে দেওয়া হতো এবং তাদের সেই আত্মা অনেকে লক্ষ্য করেছে। সেই কারণে আমার মা দিদারা ওই রাস্তায় আমাদের কোনোদিনও যেতে দিতেন না। আর এই ঘটনাটি ঘটে আমি আর শুভ যখন প্রথমবার ওই রাস্তায় যাই। ঠিক আছে, আর বেশি কথা না বাড়িয়ে এবার ঘটনাতে প্রবেশ করছি। দিনটা ছিল 25শে ডিসেম্বর, বড়দিন। বাড়ির পাশাপাশি কয়েকটা পরিবার মিলে ঠিক করেছিল এই দিনে তারা পিকনিক করতে যাবে ডিভিসির ধারে। আমাদের বয়স তখন ওই 12 থেকে 13 বছর। এর আগে কখনো মায়ের ভয়ে ওই রাস্তায় আসেনি। আমি আর শুভ খুবই উত্তেজিত ছিলাম ওইখানে পিকনিকে যাব বলে। অতএব আমরা সমস্ত জোগাড়জান্তি করে সকাল 9টার মধ্যে এই স্থানে উপস্থিত হলাম। সাথে করে একটি সাইকেলও নিয়ে এসেছিলাম। সেখানে পৌঁছে জায়গা সাফ করা তিরপল পাতা, পাশে ডিভিসি থেকে কয়েক বালতি জল নিয়ে আসা, কখনো সবজি কাটা, এ সমস্ত কাজ করতে করতে সকাল 11টা-12টায় টিফিনের ব্যবস্থা হয়ে যায়। টিফিনে আমাদের একটা কাগজের ঠোঙায় মুড়ি এবং বেগুনি দেওয়া হয়েছিল। আমি আর শুভ সেটি খেতে খেতে একে অপরকে বলে উঠি, চল সাইকেলে করে সাইফোনের দিকে যাওয়া যাক, কিন্তু লুকিয়ে লুকিয়ে যেতে হবে, মা জানলে কিন্তু আর আস্ত রাখবে না। শুভ বলল, ঠিক আছে তুই বস, আমি প্রথমে চালাচ্ছি, আসার সময় না হয় আমি বসবো, তুই চালাবি। আমি বললাম ঠিক আছে। আগে থেকে বলে রাখা ভালো, এই জায়গাটি ছিল একদম জনমানবহীন। মানুষ খুবই কম এই রাস্তা দিয়ে আসা যাওয়া করত।
আমরা সাইকেল নিয়ে সাইফোনের দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে সাইফোনে পৌঁছে সেখানে হাতের টিফিনটি শেষ করতে থাকলাম এবং জলে ইট ছুটতে ছুটতে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে লাগলাম। কিছুক্ষণ পর আমরা লক্ষ্য করলাম রাস্তার একপাশে একটি বেঞ্চিকুল গাছে অনেক ছোট ছোট বেঞ্চিকুল ধরেছে। পরক্ষণে সেখানে ছুটে গিয়ে গোটা কয়েক কুল গাছ থেকে পেরে মুখে পড়ি এবং কয়েকটা কুল সেই টিফিন দেওয়া কাগজের ঠোঙায় ভরতে লাগলাম। হঠাৎ শুভ বলে উঠল, এত দূর যখন চলে এসেছি, চল আর একটু সামনের দিকে যাওয়া যাক। আমি কিছুটা ভেবেই উত্তর দিলাম, ঠিক আছে চল, কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে। সত্যি বলতে কি অমিতদা, এই জায়গাটি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, পায়ে হেঁটেই যাওয়া যাবে। কিন্তু 12-13 বছর বয়সে তখনও আমরা ওই রাস্তায় কোনোদিনও আসিনি, তাই ওই রাস্তাটিকে চেনার এবং উপভোগ করার ইচ্ছা দারুণ ছিল। এই বলে আমরা সাইকেল নিয়ে আরও সামনের দিকে এগোতে লাগলাম। রাস্তার দুপাশে বড় বড় গাছের সারি পার করছি। এমন সময় লক্ষ্য করি দূর থেকে একজন বয়স্ক ব্যক্তি সামনের দিক থেকে সাইকেল নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। আমাদের সামনাসামনি উপস্থিত হলে তিনি জিজ্ঞাসা করলেন, কিরে বাবারা, কোথায় যাওয়া হচ্ছে? আমরা উত্তর দিলাম, এই তো দাদু, একটু ঘুরছি আর কি। তারপর তিনি আর কোনো কথা না বলে আমাদের পার করে নিজের গন্তব্যে যেতে লাগলেন। আমরাও আমাদের সাইকেল নিয়ে মোটামুটি আরও 10 মিনিটের পথ অতিক্রম করেছি। এমন সময় আমরা প্রবেশ করি রাস্তার দুই পাশে থাকা এক বাঁশঝাড়ের ভেতরে। বাঁশঝাড়গুলি রাস্তাটিকে এমনভাবে ঢেকে রেখেছে যে সূর্যের কোনো আলো প্রবেশ করছে না। ভর দুপুরবেলাতেও বাঁশঝাড়ে ঘেরা রাস্তার এই অংশটুকু বিকেলের রূপ ধারণ করেছে। তারপর আমরা এই বাঁশঝাড়গুলোকে পার করে আরও 10 মিনিটের পথ অতিক্রম করেছি। এমন সময় দেখলাম রাস্তার দুই পাশেই বেঞ্চিকুল গাছ, আর বেঞ্চিকুলগুলি পেকে লাল হলুদে হয়ে রয়েছে। আমরা শীঘ্রই সাইকেল থেকে নেমে কাগজের ঠোঙ্গায় যে ছোট ছোট বেঞ্চিকুলগুলো ছিল সেগুলো ফেলে পাকা পাকা বেঞ্চিকুল পেরে ঠোঙ্গায় ভরতে লাগলাম। এই সময় রাস্তাটিকে একদম সোজা দেখা যাচ্ছে। আবার শুভ বলে উঠল, হেই, ওই দেখ সামনে আর একটা বেঞ্চিকুল গাছ, তাড়াতাড়ি চল। আমরা ওই গাছের সামনে এসে দেখি এ তো আগের থেকে বড় বেঞ্চিকুল গাছ। এই গাছের কুল পারতে পারতে আমরা আবার কিছুটা দূরে আরও একটা বেঞ্চিকুল গাছ দেখতে পেলাম। এই কুলের আকার ছিল বেশ বড়, স্বাদেও দারুণ। এরকমভাবে আমরা যত সামনের দিকে এগোচ্ছি ততই আরও বেশি বেঞ্চিকুল গাছ লক্ষ্য করছি। আর সেই কুলগুলির আকার যেমন বড় তেমন তার স্বাদ আগের কুলগুলির তুলনায় অনেক মিষ্টি। বিশ্বাস করো অমিতদা, আমি জানি বেঞ্চিকুলের আকার একদম ছোট হয়, কিন্তু আমরা শেষে এমন এক বেঞ্চিকুল গাছে উপস্থিত হয়েছিলাম যার কুলগুলির আকার নারকেল কুলের মতন বড় বড় ছিল এবং পেকে লাল হয়েছিল। অবশেষে আমরা লোভে ভর্তি কাগজের ঠোঙ্গার কিছু কুল প্যান্টের পকেটে ভরি এবং বাকি কুলগুলো ফেলে দিয়ে এই লাল লাল বড় বড় বেঞ্চিকুলগুলোকে ঠোঙ্গার ভেতরে ভরতে লাগি। এমন সময় একটা আওয়াজ শুরু হয়। আওয়াজটা ছিল এমন, কাকড়ের রাস্তার ওপর 4 চাকা গাড়ি চালালে যে আওয়াজটা হয়ে থাকে ঠিক তেমন। আমি আগেও বলেছি রাস্তাটি ছিল একদম সোজা। রাস্তার এই মুখ থেকে ওই মুখ পুরো সোজা দেখা যাচ্ছে। আমি রাস্তার সামনে পেছনে দুদিকেই তাকাই, কিন্তু ওখানে ওই সময় কোনো 4 চাকা গাড়ি আসছিল না। আমি শুভকে বললাম, শুনতে পাচ্ছিস? ও বলল, হ্যাঁ, চল এখান থেকে ফিরে যাই। এই বলে শুভকে পেছনের কেরিয়ারে বসিয়ে আমি যেই না সাইকেল চালাতে শুরু করেছি, মনে হচ্ছে এই অদৃশ্য 4 চাকার গাড়ির আওয়াজটি আমাদের একদম পেছনে আমাদের ধাক্কা মারতে আসছে। আমি আরও জোরে সাইকেল চালাই, কিন্তু ওই আওয়াজটি আমাদের পেছনে পেছনে তাড়া করে বেড়াচ্ছে। একসময় এমন মনে হয়েছিল যে আওয়াজটি আমাদের একেবারে পেছনে, আমাদের দ্রুত গতিতে সবে মাত্র ধাক্কা মারবে। এই সময় আমরা শুনতে পেলাম জোরে ব্রেক কষার শব্দ। তারপর কিছুক্ষণের জন্য আওয়াজটি বন্ধ হয়ে যায়। কপাল থেকে ঘাম বেয়ে চোখের সামনে থেকে ঝুলে পড়ছে। আমি হালকা
নিশ্চিন্ত হয়ে সামনের দিকে কিছুটা এগিয়ে সাইকেলের গতি একটু কমিয়েছি। পরক্ষণে শুনতে পেলাম ওই আওয়াজটি আবার আমাদের দিকে ধেয়ে আসছে। আমি আরও জোরে সাইকেল চালাতে শুরু করেছি। শুভকে হাঁপাতে হাঁপাতে বলি, একবার পেছনের দিকে দেখতো। ও কোনো ক্রমে ঘাটটি ঘুরিয়ে পেছনে দেখে যে রাস্তাটা একদম খালি, তবে আওয়াজটি শুনে মনে হচ্ছে যে গাড়িটি আমাদের একদম পেছনে। শুভ ভয়ে আমার পেছনের দিকের জামাটা শক্ত করে ধরে আর বলতে থাকে, চালা ভাই, তাড়াতাড়ি চালা চালা। এভাবে ৬-৭ মিনিট পার করার পর আমি দূর থেকে লক্ষ্য করছি সেই রাস্তাটিকে ঘিরে থাকা বাঁশঝাড়টিকে। আমি কিছুক্ষণের মধ্যে সেই বাঁশঝাড়টির সামনে উপস্থিত হব। এমন সময় লক্ষ্য করলাম হঠাৎ করে কোত্থেকে রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে সেই বয়স্ক ব্যক্তিটি। আমরা যত সামনের দিকে এগোই ওনার মুখটা আরও স্পষ্ট হয়। একসময় বুঝতে পারলাম এই ব্যক্তিটি আমাদের দেখে দাঁত বার করে জোরে জোরে হাসছে। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। পেছন দিকে আওয়াজটি আমাদের তাড়া করে বেড়াচ্ছে, আর সামনের দিকে এই বয়স্ক কঙ্কাল স্বরূপ অবয়বটি। আমি কোনো ক্রমে বাঁশঝাড়টির ভেতরে থাকা রাস্তাটির অংশে প্রবেশ করেছি। হঠাৎ পেছনের কাকড়ের ওপর চলা অদৃশ্য 4 চাকা গাড়ির আওয়াজটি থেমে যায়। তবে এটা স্পষ্ট হয় যে অবয়বটি বিকট অট্টহাসি নিয়ে হাসছে। কি ভয়ঙ্কর তার হাসি! আমি কোনোভাবে অবয়বটির সামনে উপস্থিত হলে চোখ দুটোকে হালকা বন্ধ করে রাস্তার একপাশ হয়ে কোনোভাবে তাকে বার করি। কিছুক্ষণের জন্য সমস্ত কিছু নিস্তব্ধ। আমি দ্রুত গতিতে সাইকেল চালাচ্ছি। এমন সময় পেছন থেকে অদৃশ্য কেউ যেন আমাদের সজোরে ধাক্কা মারল। আমরা সাইকেল থেকে ছিটকে পড়লাম। কিছুক্ষণের জন্য চোখ ঝাপসা থাকলেও আমি আর শুভ একে অপরকে টেনে তুলি। আমাদের জামা প্যান্টের অনেক জায়গা ছিঁড়ে ছিঁড়ে গেছে, আর সেখান থেকে রক্ত বেরিয়ে আসছে। হাতের দুপাশে কোণই পুরো ছিঁড়ে গেছে। রাস্তায় ছড়িয়ে রয়েছে ঠোঙার এবং পকেটের ভেতরে থাকা বেঞ্চিকুলগুলো। সাইকেলটি রাস্তার একপাশে পড়ে রয়েছে। দুজনে হালকাভাবে সাইকেলটি তুলতেই লক্ষ্য করলাম সাইকেলের হ্যান্ডেলটি একেবারে বেঁকে গেছে। কোনোভাবে সাইকেলটি তুলে আস্তে আস্তে চালিয়ে সাইফন পেরিয়ে আমরা ডিভিসির ধারে সকলের উপস্থিত থাকা পিকনিকের জায়গায় পৌঁছাই। আমাদের দেখে সবাই ছুটে আসে। তাদেরকে সমস্ত ঘটনা বলি। তাদেরকে দেখানোর জন্য প্যান্টের পকেটের ভেতরে থাকা অবশিষ্ট কিছু বেঞ্চিকুলগুলোকে টেনে বার করতেই আমরা অবাক হয়ে যাই। আমরা যে বেঞ্চিকুলগুলোকে পকেটের ভেতরে ভরে রেখেছিলাম সেগুলো আকারে অনেকটা বড় এবং লাল লাল ছিল, কিন্তু পকেট থেকে বার করতেই দেখি এই বেঞ্চিকুলগুলির আকার একদম ছোট এবং সবুজ রঙের। তাহলে আমাদের সাথে এতক্ষণ যা ঘটেছিল তা কি সবই কাল্পনিক? না আমরা কোনো ঘোরেছিলাম, না আমাদের ওপর কোনো অপশক্তির কুদৃষ্টি পড়েছিল? এ ঘটনা আমার আর শুভর মনে এক কোশ্চেন মার্কের সৃষ্টি করেছে, যার উত্তর এখনও মেলেনি। তবে অমিতদা, এই ঘটনার অনেক বছর হয়ে গেছে। এখানকার পরিবেশ আগের তুলনায় একদম আলাদা। বাঁশঝাড়গুলি অনেক বছর হলো কেটে ফেলা হয়েছে। আগে এটি নির্জন রাস্তা থাকলেও এখন ছুটির দিনে আমাদের এই জায়গাতেই সময় কাটে। তবে দিনের বেলায় এখানে মানুষের সমাগম থাকলেও রাতেই রাস্তা দিয়ে কোনো মানুষ এখনও যাতায়াত করে না। আমাদের ভৌতিক কথার শ্রোতাদের মধ্যে যারা এই জায়গাটিতে এখনও যায়নি, তারা একবার হোক প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে এই জায়গাটি থেকে ঘুরে আসতে পারেন। অমিতদা, এই ঘটনাটি একদম সত্য। আমার এবং শুভর পরিবারের সাথে আমাদের পাড়ার যে সকল মানুষ ওই পিকনিক স্পটে উপস্থিত ছিল তারা এই ঘটনার সাক্ষী। তবে ঘটনাটি সকলের কাছে উপস্থাপন করার উদ্দেশ্যে কিছু কিছু জায়গার একটু পরিবর্তন করেছি, যাতে কোনো সমস্যা না হয়। আশা করি আমাদের ভৌতিক কথা পরিবার আরও বড় হয়ে উঠবে। ইতি তোমার প্রিয় সুমন। তো বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। সত্যি ঘটনাটা কিন্তু ভাই দারুণ করে লিখেছে। মানে আমাকে কোনো জায়গায় জাস্ট একটা হাতও দিতে হয়নি।
আর ঘটনাটা এতটাই অদ্ভুত ছিল যে আমার পড়ার সময়ও মনের মধ্যে একটা কোশ্চেন আসছিল যে এরপরে কি হবে, মানে একটা আলাদা রকম কাজ করছিল। যাই হোক, আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। যারা এখনও এরকম টাইপের ঘটনা শেয়ার করবে ভাবছো কিন্তু মনের মধ্যে একটা দোমানা কাজ করছে, তাদেরকে বলবো তোমরা একদম ভেবো না, ঘটনা জাস্ট লেখো আর লিখে পাঠিয়ে দাও। আর আমাদের ভৌতিক কথা পডকাস্ট কিন্তু একদম পুরো জমে উঠেছে। তো তোমরাও যদি চাও নিজের মুখে ঘটনা বলবে, আমার সাথে সরাসরি পডকাস্ট করবে, তারাও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তাই আর কোনো রকম দুবিধা রেখো না মনে, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। আর একটা কথা, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করছি পরের ঘটনা। ধরো তুমি মরা বাড়িতে অসুখ ছেড়ে সবে উঠেছ। রাতে কাউকে না ডেকে তুমি একা বাথরুম করতে বাইরে বেরিয়েছ। আর সে সময় তুমি দেখলে যে মানুষটা মারা গেছে তার মাথা কাটা দেহটা তোমার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। ভাবো তো কেমন অবস্থা হবে তোমার। হ্যালো অমিতদা, আবারও মন থেকে ভালোবাসা জানাচ্ছি আমাদের সবার প্রিয় অমিতদা ভাইকে। তার সাথে ভৌতিক কথা পরিবারের সকল সদস্যকে আমার তরফ থেকে প্রণাম, আর যারা আমার থেকে ছোট তাদের বুক ভরা ভালোবাসা। আজকে আমি যে ঘটনাটি তোমাদের সাথে শেয়ার করব সেটি খুব একটা বড় নয়, আবার ছোটও নয়। ঘটনাটি ঘটেছে আমার বাবার বাড়ির দিক থেকে। আজকে কিছু কারণের জন্য আমি নিজের নাম, ঠিকানা এসব গোপন রাখলাম, আর জায়গার নাম বা কোনো ব্যক্তির নাম আমি অমুক তমুক দিয়েই বলবো। আশা করি তোমরা বুঝতে পারবে। তো আর বেশি কথা না বাড়িয়ে ঘটনাটা লিখতে বসছি। সালটা ছিল 2002। আমার মা নতুন বউ, বাড়ির অবস্থা খুব একটা ভালো না, আর 4-5টা ফ্যামিলির ঠিক যেমন বস্তির ঘর হয় তেমনভাবেই থাকে। যদিও এখন উন্নতি হয়েছে, যে যার ঘরে বসবাস করে, তবে তখন সবাই ওই জলে ডালে অম্বলে যাকে বলে সেভাবেই থাকত। মা ছিলেন বাড়ির ছোট বউ, তবে ছোট বউ বাড়িতে আসায় বড় বউয়ের খুব অসুবিধে হয়েছিল। বিয়ের পর 2 থেকে 3 মাসের মাথায় বোন বোন করে ডেকে মাকে ঘরে নিয়ে গেল বড় বউ। সরু চালের ভাত, তার সাথে সুস্বাদু ভাজাভুজি প্লাস তরকারি দিয়ে খেতে দিল মাকে। মাও আমার সরল মানুষ, সাদা বনে কাদা ছিল না, 7-5 না ভেবে খেয়েও নিল। তাই তার কয়েকদিন পর থেকেই বাবার কাছে মা এসে বলতো, কি গো, আমার না খুব পেটে ব্যথা, খুব পেটে ব্যথা, পেটের ব্যথায় থাকতে পারি না, প্রচণ্ড পেটে ব্যথা করে। কোনো কোনো দিন আবার এতই অত্যাধিক পরিমাণে পেটে ব্যথা হতো যে দুপুরে রান্নাটা করতেও উঠতে পারত না মা। বাবা ওষুধ এনে দিত, ডাক্তার দেখাতো, কোনো কিছুতেই কোনো কিচ্ছু হতো না। পাশের বাড়ির এক ছেলে যে সম্পর্কে বাবা মায়ের ভাগ্নে হয়, তাদের সাথে বেশ ভালোই মিল ছিল। সে ভাগ্নে একদিন বাবাকে বলল, মামা, মামির রোজ এত পেটে ব্যথা করে, তুমি তাহলে এক কাজ করো না, আমাদের শ্বশুর বাড়ির ওখানে একটা বাড়ি আছে, সেখানে একজন বয়স্ক ভদ্রমহিলা আছেন, উনি মা কালীর পুজো করেন, তো তার কাছে নিয়ে যাও না, যদি কিছু হয়ে থাকে তো উনি বলে দেবেন। বাবা ভাবল, ওষুধ ডাক্তার দিয়ে যখন কিছুই হচ্ছে না, তা না হলে একবার নিয়ে যাওয়াই যাক। বাবা তার ভাগ্নিকে বলল, ঠিক আছে, তাহলে তুই আমাদের সাথে যাবি, কারণ আমি তো চিনি না। ভাগ্নে বলল, ঠিক আছে, যাব, কবে যাবা বলো। বাবা একটা দিনক্ষণ ঠিক করলো, বলল যে এই দিন যাব। কথা মতন দিন চলে এলো, তারা সবাই রওনা দিল। সেই বয়স্ক ভদ্র মহিলা, যিনি কিনা মা কালীর সেবা করেন, ওনার কাছে তিনি পুজোয় বসলেন। কালী মায়ের কাছে কিছু জিজ্ঞাসা করলেন। উনি বললেন যে মায়ের কী রোগ হয়েছে। আসলে মায়ের কোনো রোগই হয়নি, তিনি এটাই জানালেন। উনি বললেন, মায়ের পেটে ওষুধ আছে, ওষুধ বলতে কোনো ট্যাবলেট নয়,
টুকটাক করার সময় যে ওষুধ কাজে লাগে সেই জিনিস। এই শুনে বাবা বলে উঠল, কি বলছেন এসব? ওকে আবার কি ওষুধ করবে? এসব কিচ্ছু নেই ওর পেটে। ঠাকুমা বলল, ঠিক আছে বাবা, আমি প্রমাণ করে দেব। এই বলে খুব সুন্দরভাবে পেটের থেকে ওষুধ তুলে বাবাকে দেখিয়ে দিল। এবার আমি বলি কিভাবে ওষুধটা তুলল। ঝুড়ো ঝুড়ো গঙ্গার বালি মাটি একটি পরিষ্কার কাপড়ের উপর ঢেলে নিল পরিষ্কার করে। তারপর বাবাকে দেখালো, দেখতো বাবা, এর মধ্যে কোনো নোংরা আছে কিনা বা কোনো দলা জিনিস আছে কিনা। বাবা ভালো করে দেখে বলল, না কিছুই নেই। তারপর সেই ঠাকুমাটা বালিটাকে গঙ্গার জল দিয়ে একটু দলা মতন পাকিয়ে মায়ের নাভির চারপাশে ঘোরাতে লাগলো। কিছুক্ষণ মাটির দলাটা পেটে ঘোরানোর পর একটি পরিষ্কার বাটিতে জল নিয়ে সেই মাটির তলাটাই ওই জলটাই রেখে দিল এবং পরবর্তীতে জলটি একটি পরিষ্কার সাদা কাপড়ের ওপর ঢেলে জলটি ছেঁকে নিল। অদ্ভুতভাবে সেখান থেকে একটি শিকড়ের মতন জিনিস, একটি ভাত এবং একটি কালো কাঠকয়লার টুকরো বেরোলো। কি আশ্চর্য! শুনে মনে হবে এটা গল্প, তবে এমনটাই হয়েছিল। হয়তো আমার বাবাও কথাটা বিশ্বাস করতো না যদি সেই মহিলাটা সম্পূর্ণ কাজটা আমার বাবার সামনে না করত। বাবা খুব আশ্চর্যভাবে অবাক হয়ে উঠল। ভাবল, আমাদের বাড়িতে এমন কেউ নেই, করলে হয়তো ওর বাবার বাড়ির কেউ করেছে। তারপর বয়স্ক মহিলাটি জিজ্ঞেস করলেন যে, তোমার বাপের বাড়ি কোথায়? মা সেই মতন উত্তর দিল। মায়ের বাপের বাড়ির জায়গার নামটা বলল, কিন্তু সেই ঠাকুমা অর্থাৎ সেই বয়স্ক মহিলাটি বললেন যে, না, এটা ওখানকার কেউ না। খুবই আশ্চর্যজনকভাবে ঠাকুমাটি বলল, যেটা অমুক জায়গার, মানে আমাদের বাড়ির জায়গার নাম বলল। একটা কালো করে বউ, একটু মোটাসোটা, এমন কেউ করেছে। মায়ের আর বুঝতে বাকি থাকলো না কাজটা কে করতে পারে। বাবাকে বলে উঠল, দেখেছ, দেখো তোমাদের বড় বউয়ের কাণ্ড। বাবা আর কিছু বলল না, কারণ সেও তো প্রমাণ পেয়ে গেল। পরবর্তীতে মাকে বলেছিল যে ও কিছু দিলে তুমি খাবে না। আর আমার মায়ের পেটের ব্যথাও ঠিক হয়ে গিয়েছিল, কারণ ওষুধটা তো উঠেই গেল। মা পরেই ওদের ভাগ্নিকে বলল, তুমি আমার কি বড় উপকার করলে সেটা আমিই জানি। এতদূর ছিলই ঘটনাটা। এবার আসি মূল ঘটনায়। আমি যে এতক্ষণ ঘটনাটা বললাম, তার মধ্যে যার কথা তুললাম বাবার ভাগ্নে, তাকে নিয়েই আজকের ওই মূল ঘটনাটা। 2002-তে সে আমাদের এত বড় উপকার করলো, তাই উপকারের কথা না বলে থাকা যায় না, তাই ছোট করে একটু বললাম। এবার চলে আসছি 2017 কি 18 সালের ঘটনায়। এক্স্যাক্ট সালটি যেহেতু আমার ঠিক মনে নেই, তাই জন্য দুটো সালের মধ্যে যে কোনো একটা সাল হবে, তাই 17-18ই বললাম। আমি গিয়েছিলাম বাজারে কিছু সবজি আনতে। তখন প্রায় সকাল 10:30 কি 11টা। বাজার ছেড়ে বাড়িতে আসতে আসতে লোকের মুখে গুজগুজ ফুসফুস শুনতে পেলাম যে অমুকজন নাকি মারা গেছেন। আমি অতটা গুরুত্ব দেইনি, কারণ ওই দাদাকে অর্থাৎ আমার মায়ের ভাগ্নেকে আমি তাকে দাদা বলেই বলছি। ওই দাদাটা কিছুদিন পরপরই গায়েব হয়ে যেত। আসলে সে ছিল প্রতিবন্ধী, মানে তার একটা হাত ছিল না, তাই তার ট্রেনে বাসে ভাড়াও লাগতো না। তার কাছে একটা কার্ড ছিল, সেই কার্ডের দ্বারা সে যেখানে ইচ্ছা চলে যেত। বাড়ির লোক অত মাথাও ঘামাতো না, কারণ সে একটু মাতাল টাইপের ছিল। মদ খেয়ে বউয়ের সাথে ঝগড়া অশান্তি রোজকার লেগে থাকতো, তাই জন্য তার বউ অতটা মাথাও ঘামাতো না। জানতো যেখানেই যাক না কেন 2-3 দিন পর ঠিক চলে আসবে। আর তার নামে একটু খারাপ রিপোর্টও ছিল। আমি একটু আগেই বললাম তার একটা হাত কাটা পড়েছিল, তার কারণ সে নাকি কোনো মন্দিরে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। যতটা আমরা শুনেছি সঠিক বলতে পারবো না। তো যাই হোক, সবাই ভেবেছিল যে 3 দিন হয়ে গেল বাড়িতে আসে না, হয়তো কোথাও গেছে, চলে আসবে। এর মধ্যেই থানা থেকে খবর দেওয়া হলো তাদের বাড়িতে। এখানে অনেকে মনে করবে যে পুলিশ কি করে তাদের বাড়িটা চিনল। আসলে আমাদের পাড়ার বেশিরভাগ মানুষই থানার ওই দিকে কাজ করে, তাই তাকে চিনতে আর কেউ বাকি রাখেনি। পাড়ার নাম করা ছেলে ছিল। এবার তার খুন কি করে হয়েছিল সেটা আগে বলি। যেদিন মার্ডার হয় তার আগের দিন রাতে তার স্ত্রীর সাথে ঝগড়া করে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। পরের দিন মদ খেয়ে এসে শ্মশানের ওই দিক দিয়ে কোথাও একটা যাচ্ছিল। তো ওখানে কিছু মদ খাওয়া ছেলেপুলে ছিল, যাদের সাথে তার প্রচণ্ড ঝগড়া অশান্তি হয়। সেই ছেলেগুলো নেশা করে থাকায় রাগ না সামলাতে পেরে
তার গলার নলি কেটে তাকে খুন করে। আর তারা এখানেই শান্ত হয়নি, গলার নলি কাটার পর তার প্রস্রাবের স্থানে আঘাত করে এবং সেটিও কেটে ফেলে। তারপর তাকে শ্মশানের যেই পুকুরগুলো হয় সেখানে উল্টো করে ডুবিয়ে ফেলে রেখেছিল। তারপরের দিন পুলিশ তার দেহটি উদ্ধার করে। শোনা যায় এর আগেও নাকি ওদের সাথে ওই দাদার ঝগড়া অশান্তি হয়েছিল, আর এই কথাগুলো ওই ছেলেগুলোই ধরা পড়ার পর স্বীকার করেছিল পুলিশের কাছে। যাই হোক, তার সৎকার্য করার পর অচুজ বাড়ির সমস্ত পালন করা চলছিল। এর মধ্যেও নাকি নানান ঘটনা ঘটেছে, যেমন তার গলার আওয়াজ পাওয়া, তার উপস্থিতি টের পাওয়া। একদিন তার ছেলে ঘরে একা শুয়েছিল, এর মধ্যেই প্রচণ্ড জোরে চিৎকার। রীতিমতো লোকজন জড়ো হয়ে গিয়ে ছেলেটিকে জল খাইয়ে জিজ্ঞেস করল, কিরে কি হয়েছে? ছেলেটা বলল, বাবা এসেছিল, টালি খুলছিল, টালি খুলে ঘরে ঢুকছিল। এই বলে ছেলের কি কান্না। তবে এটি কম বেশি সবার বাড়িতে হয়ে থাকে, কারণ শোনা যায় শ্রাদ্ধ অবধি নাকি আত্মা তার বাড়ি ছাড়ে না। এইসব অত্যাচার তো চলতেই থাকলো। কাজকর্ম মিটে যাওয়ার পর একটু শান্ত হলো সব। 1 থেকে 1.5 মাস পর ওই দাদার বৌদিটা, মানে যে মারা গেছে, তার বৌদি মাঝরাতে বাথরুম করার জন্য বাইরে বেরিয়েছে। এমন সময় দেখছে পাশের বাগান থেকে একটা লোক আস্তে আস্তে হেঁটে বেরোচ্ছে। অত গুরুত্ব না দিয়ে সে নিজের মতোই বসে রয়েছে। হঠাৎ তার মনে হলো, দেখি তো লোকটা বেরোলো এত রাতে, আর কোন দিকে যাচ্ছে। এই বলে সে বসে থাকতে থাকতে হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখল সেটি অন্য কোনো লোক না, সেটি তার দেওর। মুন্ডুবিহীন অবস্থায় আপন মনে রাস্তা দিয়ে হেঁটে চলেছে। এবার যদি কেউ জিজ্ঞেস করেন যে উনি কি করে বুঝলেন ওটা ওনারই দেওর, তাহলে বলবো, একটা মানুষের জামা কাপড়, আকার, হাঁটুন চলন যদি আপনি দিনরাত উঠতে বসতে দেখেন, তাহলে সেটি আপনার পাশ দিয়ে গেলেও আপনি অনুভব করতে পারবেন যে সেটি কে। পরদিন সকালে সেই বৌদিটি যখন আমাদেরকে বলল এই সমস্ত ঘটনা হয়েছে, সে কতক্ষণ তার দিকে তাকিয়েছিল সে নিজেও জানে না। তার ধারণা তাকে ভগবানই রক্ষা করেছে, কারণ সে যদি সেই রাতে উঠে দাঁড়াতো তাহলে হয়তো মুন্ডহীন দেহটি ওর দিকে ঘুরে আসতো, আর ও হয়তো সেখানেই মারা যেত ভয়ে। তার ঘরে যেতে দেরি হচ্ছে দেখে তার মেয়ে তাকে বাইরে এসে গায়ে হাত দিয়ে যখন ডাকলো, তোমার কি হয়েছে, এতক্ষণ লাগে নাকি বাথরুম করতে, চলো ঘরে চলো, তখন সেই বৌদির হুঁশ ফিরল। আর সে ঘরে গিয়ে রাতারাতি তো কিছুই বলেনি, তবে সকাল হতে সবাইকে বলেছিল। তাহলে ভেবেই দেখো তো একবার, যদি তোমার সঙ্গে এমন ঘটনা ঘটে তখন তোমার ফিলিংসটা কেমন হবে। তো দাদা, এই ছিল আজকের ঘটনা। খুব একটা বড় না যদিও। তোমার ভালো লাগলে ভৌতিক কথা পরিবারের সকলকে শুনিও। হয়তো আমি গুছিয়ে লিখতে পারিনি, তুমি একটু গুছিয়ে নিও। আমি জানি হয়তো কিছু কিছু জায়গায় ভুল হয়েছে, তুমি তোমার মতো গুছিয়ে নিও। আর আজকে না হয় আমি আমার নামটা অজানায় রাখলাম। এটি তোমার ভৌতিক কথা পরিবারের খুবই পুরনো একজন মেম্বার। তোমরা ভালো থেকো সবাই। তো বন্ধুরা, এই ছিল আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি আজকের এই এপিসোডটিও তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। চলো আর কথা বাড়াবো না, এবার আমরা শুরু করব শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে লালটু ডলুই, সেকেন্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, থার্ড কমেন্ট করেছে দীপ মল্লিক। তিনজনেই লাভ লাভ রিয়াক দিয়েছে। তারপরে কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে, ভাই আমি যখনই ঘটনাগুলো শুনছিলাম তখনই মনে হচ্ছিল যে আমি কোনো ভূতের মুভি দেখছি। বেশ মিষ্টি লাগলো ঘটনাগুলো, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে ইউজার রাজা, সৌমিলি মণ্ডল, টিউ মণ্ডল, বাদশা গেমিং, লিখেছে একবার আমার নামটা হ্যালো করে বলো। হ্যালো বাদশা। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, লিখেছে, সোনা ভাই তোমার ঘটনার অপেক্ষায় ছিলাম, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে রেখা পাসমান, রাকেশ এসডি, রিমি বর্মন, বিজন চৌধুরী, সুমিত ঘোষ, আকশে অধিকারী, সুমন দাস, রাকেশ পাঠক, নন্দিনী রয়, ইজমালি কমেডি, মনিকা ত্রিপুরা, লিখেছে আর সময় যাচ্ছে না, কখন থেকে মোবাইল হাতে নিয়ে বসে আছি গো, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে দীপ মণ্ডল, সৌভিক মণ্ডল, সুজিত দাস, পম্পা মহন্ত, লিখেছে চলে এলাম বাট আজকে একটু দেরি হয়ে গেল, কোনো সমস্যা নেই গো। তারপরে কমেন্ট করেছে বৈষ্ণবী দেবী দাসী, অনেকদিন পর কমেন্ট দেখলাম গো। তারপরে কমেন্ট করেছে চুমকি ঘোষ, দীপশ্রী দাস, লিখেছে দারুণ হচ্ছে দিন দিন ঘটনাগুলো, আমি হয়তো কিছু আপডেট মিস করে গেছি, বলছি থার্সডে করে কি ঘটনা আসছে না? না গো, আমি একটু বন্ধ রেখেছি কদিনের জন্য। তারপরে কমেন্ট করেছে জিৎ দাস, স্বপ্না বাজেল, সুপ্রিয়া দাস, নেহা অধিকারী, ইন্দ্রাণী রায়,
KS পাল লিখেছে, দারুণ দাদা, আর তোমার ঘটনাগুলো শুনতে খুব ভালো লাগে, আর আমার নামটা প্লিজ নিও। হ্যাঁ গো। তারপরে কমেন্ট করেছে সমীরণ ঘোষ, মণিদীপা রয়, আশিস কোলে, অমরনাথ মৈনাক, সুদেষ্ণা সিংহ রয়। ইউজার রাজা লিখেছে, বাইরে পূর্ণিমার চাঁদ, অন্ধকার ঘর, জানলা দিয়ে জ্যোৎস্নার আলো, আর সাথে তোমার গলায় ভৌতিক কথা। থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে সীমা রবি দাস, সঙ্গমিত্র রয়, ইন্দ্রাণী রয়, কার্তিক মণ্ডল, সুদীপ্তা ব্যানার্জি, সঙ্গীতা ডলুই, তনু সুবীর, অমিতা ঠাকুর, প্রেরণা, রিয়া বৃষ্টি লিখেছে, সবকটা ঘটনাই খুব সুন্দর, ফার্স্টেরটা একটু বেশি সুন্দর। একদম গো। তারপরে কমেন্ট করেছে শঙ্কর চক্রবর্তী, সঙ্গীতা মজুমদার, নেহা, অঞ্জলি মণ্ডল, জয়শ্রী গুপ্তা, নানু বেরা, নিতু কুমার, সঙ্গমিত্র শর্টস। এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।